ফুলশয্যা নিয়ে প্রতিটা মেয়ের কিছু স্বপ্ন থাকে। নতুন সম্পর্ক, নতুন জীবন, নতুন সংসার। কত আবেগঘন মুহূর্তের সূচনা হয় এই রাতটাতে। কিন্তু কিছু কিছু মেয়ের জন্য ফুলশয্যার রাতটাই হয়ে যায় জীবনের শেষ রাত। অদ্ভুতভাবে একের পর এক মেয়ের মৃত্যু হচ্ছে ঠিক ফুলশয্যার রাতেই। কেউ একজন নিজেকে মেয়ের ভাগ্য বিধাতা ভেবে কেড়ে নিচ্ছে তাদের জীবন। সবাই মৃত্যুগুলোকে আত্মহত্যা ভেবে নিলেও প্রশ্ন তোলে একজন নারী অফিসার, কারণ প্রতিটি মৃত্যুর পেছনে সে খুঁজে পেয়েছে অদ্ভুত এক কানেকশন, একই প্যাটার্ন, একই নির্মম পরিণতি। সকলের বাধা উপেক্ষা করে অফিসার খুঁজতে থাকে অধরা সেই খুনিকে। বলছিলাম সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ বীরাঙ্গনার কথা। এই গল্পটা শুধু একজন সিরিয়াল কিলারের না, এই গল্প সেসব নারীর যারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। এই গল্প একজন সাহসী নারী অফিসারের, যে সমাজের চোখ রাঙানি পেরিয়ে সফলতা অর্জন করার স্বপ্ন দেখে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা দেখতে পাই দুই বন্ধু একসাথে বসে মদ পান করছে। এদের মধ্যে একজনের সদ্য বিয়ে হয়েছে, আজ তাদের ফুলশয্যা। সদ্য বিবাহিত বন্ধু মদ পান শেষে স্ত্রীর কাছে যায়, কিন্তু ঘরে ঢুকতেই লোকটা স্তব্ধ হয়ে যায়, কারণ তার স্ত্রীর চোখ দিয়ে রক্ত ঝরছে। লোকটা একটু ঘাবড়ে যায় এবং স্ত্রীর কাছে গিয়ে ভালোভাবে চেক করলে বুঝতে পারে তার দেহে প্রাণ নেই। কোনো এক অদ্ভুত কারণে ফুলশয্যা রাতেই মারা গেছে সে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এক ব্যক্তি মদ পান করে স্ত্রীকে প্রচুর মারছে। তাদের ছোট্ট মেয়ে আড়ালে দাঁড়িয়ে সব দেখছে। এক পর্যায়ে লোকটা স্ত্রীর শরীরে গরম পানি ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময় দরজা ভেঙে ঘটনাস্থলে চলে আসে এসআই চিত্রা বোস। চিত্রা ঢুকেই সবার আগে লোকটার প্রাইভেট পার্ট চেপে ধরে। লোকটা তীব্র ব্যথায় চিৎকার করতে থাকে। তখনই পাশ থেকে একজন কনস্টেবল চিত্রাকে ডাকে। ঘোর কেটে যায় চিত্রার। সে এতক্ষণ কল্পনা করছিল, কল্পনায় অপরাধীকে মনের মতো শাস্তি দিচ্ছিল সে। তবে বাস্তবে চিত্রা এতটাও সাহসী না। যাই হোক, কনস্টেবল দরজায় নক করলে ভেতর থেকে দরজা খুলে দেয়। চিত্রার অর্ডারে কনস্টেবলরা লোকটাকে অ্যারেস্ট করে। তখন ছোট্ট মেয়েটা চিত্রাকে জিজ্ঞেস করে, আমার বাবাকে কি জেলে নিয়ে যাবে? চিত্রা বলে, তোমার বাবা একটা খারাপ কাজ করেছে, তাই শাস্তি পেতে হবে। বাচ্চাটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আমার মাকে কি করবে? চিত্রা বলে, তোমার মা তোমার কাছেই থাকবে। আসলে পুলিশের কাছে কল করেছিল ছোট্ট মেয়েটাই। বাবার অমানবিক আচরণ দেখে এমার্জেন্সি নম্বরে কল করে হেল্প চেয়েছে, আর তাই বাচ্চাটার মাকে বাঁচাতে হাজির হয়েছে চিত্রা। চিত্রা তখন বাচ্চাটার সাথে কথা বলছিল, আর তখন চিত্রার হাজবেন্ড রাহুলের কল আসে। চিত্রা নাইট ডিউটি করছে, তাই রাহুলও রাত জেগে তার জন্য ওয়েট করছে। চিত্রা জানায় তার ফিরতে লেট হবে, আরেকটা কেস আছে, সেটা এখন সেখানেই যেতে হবে। চিত্রা রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর সিনিয়র এসআই বড়াল টিম নিয়ে চলে আসে। ওরা চিত্রাকে গাড়িতে তুলে নিয়ে ঘটনাস্থলে চলে যায়। ঘটনাটা ঘটেছে একটা বিয়ে বাড়িতে। কিছুক্ষণ আগে আমরা যে নববধূর মৃত্যুর ঘটনা দেখলাম, সেই ঘটনারই ইনভেস্টিগেশন করতে যাচ্ছে চিত্রা এবং বড়াল। বড়াল ডেড বডি দেখেই বলে দেয় মেয়েটা বিষ খেয়েছে। বড়াল ধারণা করে সুইসাইড করেছে। মেয়েটার নাম ফাল্গুনি। বড়াল ফাল্গুনির শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞেস করে বিয়েতে যৌতুক নিয়ে কোনো প্রবলেম ছিল কিনা। ফাল্গুনির শ্বশুর বলে, আমরা ভদ্র পরিবারের লোক, এরকম কোনো সমস্যাই ছিল না। তাছাড়া ওরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। চিত্রা জানতে পারে এটা ফাল্গুনির দ্বিতীয় বিয়ে, তাই সে জানতে চায় বিয়ের সময় ফাল্গুনির মেন্টাল কন্ডিশন কেমন ছিল। বড়াল বলে, মেয়ে মানুষ তো দুর্বলই হবে, দ্বিতীয় বিয়ে করে হয়তো অপরাধ বোধে ভুগছিল, তাই সুইসাইড করেছে। চিত্রা বলে, দ্বিতীয় বিয়ে করা মানে কি কাউকে খুন করা, যে অপরাধ বোধে ভুগে সুইসাইড করতে হবে? চিত্রার কথা শুনে বড়াল রেগে গিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেয়। চিত্রার অ্যাবসেন্সে বড়াল টাকা পয়সা নিয়ে কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে ফাল্গুনির শ্বশুরবাড়ির লোকদেরকে ভয় দেখিয়ে বলে, কেসটা ক্লোজ করবো নাকি ফরেন্সিক ডাকবো? ফরেন্সিক আসলে কিন্তু আপনাদের প্রচুর হয়রানি হবে, মিডিয়া আসবে, জানাজানি হবে, আপনাদেরই বদনাম। এসব শুনে ফাল্গুনির শ্বশুর বড়ালের কথা মতো কেসটা ধামাচাপা দিতে রাজি হয়। এরপর আমরা চিরাও নামের একটা ছেলেকে দেখি। চিরাও তার বাড়ির বাগানে শুয়ে আছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুল। এই বাড়িতে চিরাও ভাড়া থাকে। সকালবেলা বাড়িওয়ালার ডাকে তার ঘুম ভাঙে। জিজ্ঞেস করে, 10টা বাজে এখনো দোকান খোলেনি কেন? চিরাও বলে, রাতে ঘুমোতে একটু লেট হয়েছে তাই। বাড়িওয়ালার কিছু না বলে চলে যায়। চিরাও ফুল অনেক পছন্দ করে, সে ফুলের বিজনেস করে। অন্যদিকে পুলিশ স্টেশনে বড়াল চিত্রাকে ডেকে বলে, তোমাকে না কতবার বলেছি আমার কথার মাঝখানে কথা বলবে না, ফিল্ডে আমার অর্ডার ছাড়া কোনো কথাই বলবে না। চিত্রা বলে, আসলে প্রশ্নটি আমার মনে এসেছিল। বড়াল বলে, সুইসাইড কেসে কিসের প্রশ্ন? চিত্রা বলে, এটা সুইসাইড কেন হবে? দ্বিতীয় বিয়ে তো কোনো অপরাধ না।
তখন বড়াল চিত্রাকে ইনসাল্ট করে বলে, সবাই তো তোমার মায়ের মতো বেহায়া না যে স্বামী সন্তান রেখে অন্য লোকের হাত ধরে পালিয়ে যাবে। তোমার বাবার আমি এক থানাতেই চাকরি করতাম, সবই জানি। বাবার মতো সারাদিন ডিউটি না করে মন দিয়ে সংসার করো, নয়তো দেখবে তোমার মায়ের মতো তোমার বড় পালিয়ে গেছে। চিত্রা তখন অনেক ছোট ছিল, আর তখনই তার মা বাড়ি ছেড়ে চলে গেছে। তখন থেকে চিত্রার বাবাই তাকে বড় করেছে। সেও একজন পুলিশ অফিসার। বর্তমানে চিত্রার বাবা অবসরে আছে। যাই হোক, বড়াল চিত্রাকে ফাল্গুনির সুইসাইড কেসের রিপোর্ট করতে বলে। চিত্রা বলে, পোস্টমর্টেম পর্যন্ত অপেক্ষা করি। বড়াল বলে, তোমার কিছু মনে হওয়া না হওয়াতে আমার কিছুই আসে যায় না। আমি অর্ডার করেছি, তুমি চুপচাপ সেটা ফলো করো। চিত্রা আনমনে ফাল্গুনির কেসের ব্যাপারে ভাবে। সে সময় একজন সিনিয়র কনস্টেবল এসে জানায় চিত্রার হাজবেন্ড টিফিন পাঠিয়েছে। সে তখন চিত্রার হাজবেন্ডের সম্পর্কে অনেক প্রশংসা করে, আর এরপর বলে, আজ না তোমাদের অ্যানিভার্সারি, আজ তো তোমার লাঞ্চ বাড়িতে করা উচিত ছিল। চিত্রার মনে পড়ে যায়, আর তখন সে ভাবে কাজের চাপে সে তো ভুলেই গিয়েছিল। মনে পড়তেই চিত্রা বাড়িতে চলে যায়। চিত্রার পরিবারের সবাই অপেক্ষা করছে। চিত্রার দেরি হওয়ার কারণ জানতে চাইলে সে বলে, ফুলসজ্জার রাতে একটা মেয়ে সুইসাইড করেছে, এই কেসটা নিয়ে একটু ঝামেলায় আসছি। এরপর রাহুল কেসের ব্যাপারে জানতে চাইলে চিত্রা বলে, বড়াল তো ঠিকমতো ইনভেস্টিগেশনই করতে দিল না, উল্টো আমাকে বেহায়া বলে অপমান করলো। রাহুল বলে, এটা আর নতুন কি, আমাদের চারপাশে বড়ালের মতো লোকের অভাব নেই, ওর কথা না শুনে তুমি তোমার নিজের কাজ চালিয়ে যাও। এর মাঝে চিত্রার শ্বশুর চিত্রাকে ডেকে জিজ্ঞেস করে, তোমার কেসের নিউজ তো কোনো চ্যানেলে দেখাচ্ছে না। চিত্রা বলে, হাই প্রোফাইল তো, কেসটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে, মিডিয়াকে জানতে দেয়নি। ওই সময় বাড়ির কাজের মেয়ে বলে, 7 মাস আগেও এমন ঘটনা ঘটেছে, বউটা ফুলসজ্জার রাতে সুইসাইড করলো। চিত্রা ঘটনার ডিটেলস জানতে চায়। কাজের মেয়ে বলে, ঘটনাটা বাসারপুরের, আমার বাড়ির পাশে বিয়ে ছিল, তাই রান্নার কাজ নিয়েছিলাম। ফুলসজ্জার রাতে হঠাৎ করে নতুন বউটা সুইসাইড করে বসে। চিত্রার সন্দেহ হয় দুই কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। তাই পরের দিনই চিত্রা বাসারপুর থানায় যায়। চিত্রা সেখানকার ডিউটি অফিসারের কাছে সুইসাইড কেসের ডিটেলস ইনফরমেশন জানতে চায়। অফিসার কোনো ইনফরমেশন তো দেয়ই না, উল্টো বড়ালকে কল করে সব জানিয়ে দেয়। চিত্রা বাসারপুর থানায় গেছে জানতে পেরে বড়াল অনেক রেগে যায়। সে ফোনে চিত্রার সাথে রাগারাগি করতে থাকে। চিত্রা বলে, 7 মাস আগে তানিয়া নামের একটা মেয়ে একইভাবে মারা গেছে, দুটো কেস একদম একই রকম। বড়াল বলে, তুমি আমার অনুমতি ছাড়া এসব কেন করছো? তুমি যেটা করছো সেটাকে অবাধ্যতা বলে, তোমাকে আমি সাসপেন্ড করলাম। চিত্রা হতাশ হয়ে বাসারপুর থেকে ফিরে আসে। থানায় সিনিয়র কনস্টেবল চিত্রাকে জিজ্ঞেস করে, বড়াল যে তোমাকে এভাবে হয়রানি করে, তোমার বাবা জানে এটা? চিত্রা বলে, না। সিনিয়র কনস্টেবল বলে, বড়াল তোমার বাবার জুনিয়র ছিল, সে পুরো অকর্ম একটা লোক, তাই সবসময় তোমার বাবা তার উপর রাগারাগি করতো। বড়াল তোমার বাবার রাগ তোমার উপর ছাড়ছে। চিত্রা এসব কথা বাদ দিয়ে সিনিয়র কনস্টেবলের সাথে তানিয়া আর ফাল্গুনির কেসের ব্যাপারটা শেয়ার করে। আর তখনই কনস্টেবল বলে মেয়েটার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার কথা। চিত্রা বলে, সেই উপায় কি আছে? খোঁজ নেওয়ার আগেই তো বড়ালের কানে খবর পৌঁছে যাবে। তবে আমার মনে হয় নতুন বউগুলোকে কেউ বিষ খেতে বাধ্য করছে, হতে পারে পুরোটাই প্ল্যান করা। চিত্রার কথাগুলো আড়াল থেকে একজন কনস্টেবল শুনে ফেলে, আর সে মিডিয়াকে জানিয়ে দেয় চিত্রা ম্যাডাম সন্দেহ করছে ফাল্গুনির কেসটা সুইসাইড নয় বরং মার্ডার। অন্যদিকে রাত গভীর হতেই চিরাও অনেক পুরনো একটা পরিত্যক্ত বাড়িতে যায়। বাড়িটার নাম পিছুডাক। বাড়িতে ঢোকার আগেই চিরাও একবার পেছনে ফিরে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর সে চুপচাপ ভেতরে ঢোকে। এমন একটা পরিত্যক্ত ভুতুরে বাড়িতে কোনো উদ্দেশ্য ছাড়া কারো যাওয়ার কথা নয়। যাই হোক, পরদিন সকালবেলা বেশ কয়েকটা নিউজ পেপারে ছাপানো হয় এসআই চিত্রা সুইসাইড কেসকে মার্ডার কেস সন্দেহ করছে। নিউজটা পুরো শহর জুড়ে সাড়া ফেলে। সাধারণ মানুষও ভাবতে শুরু করে হয়তো কেসগুলো আসলেই মার্ডার কেস, আর পুলিশ কেসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। চিত্রার এমন উল্লেখ করে এমন নিউজ ছাপানোতে চিত্রার সিনিয়র অফিসার প্রচণ্ড রেগে যায়, কারণ বড়ালও তার নামে কমপ্লেইন করেছে। তখন সে চিত্রার উপর রাগারাগি করে আর তাকে সাসপেন্ড করে। চিত্রা বুঝতে পারে না সিচুয়েশনে তার কি করা উচিত। সে পুলিশ স্টেশন থেকে বের হয়ে নিজের বাবার কাছে যায়। সেখানে চিত্রার বাবা, বোন এবং বোনের ছেলে থাকে। সব ঘটনা শুনে চিত্রার বাবা বলে, পুলিশ স্টেশন এমন একটা জায়গা যেখানে সমস্ত খবর জানাজানি হয়, তাই পুলিশ স্টেশনে কোনো কথা বলতে হলে বুদ্ধি খাটিয়ে বলতে হয়, কোনো বেফাস কথা বলা যাবে না। চিত্রার বোন মিত্রা বলে, চলো আমরা বড়ালের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জানিয়ে দিই বাইরে সে কি অপকর্ম করে। চিত্রা কোনো জবাব দেয় না, হয়তো আইডিয়াটা তার পছন্দ হয়নি। সে সময় চিত্রার বাবা এসে বলে, এত অল্পতেই ঘাবড়ালে চলবে? ভবিষ্যতে কত ঝড়ঝাপটা আসবে, কত প্রতিকূল পরিবেশ আসবে, হতাশ হওয়ার কিছু নেই, জীবনে আবার অনেক সুযোগ আসবে তোমার। নিউজটা ছড়িয়ে পড়ার পর একটা নিউজ চ্যানেল বড়ালের ইন্টারভিউ নেয়। বড়াল সেখানে বলে, জুনিয়র অফিসার ইমোশনাল হয়ে উল্টাপাল্টা কথা বলেছে, তাকে সাসপেন্ডও করা হয়েছে। বড়াল মিডিয়ার সামনেও খুব সূক্ষ্মভাবে চিত্রাকে ইনসাল্ট করে। রাতের বেলা টিভিতে নিজের ইন্টারভিউ দেখে বড়াল নিজের প্রতি খুব প্রাউড ফিল করে। সে স্ত্রীকে বলে,
দেখেছো, আমাকে একদম হিরোদের মতো লাগে। তোমার বাবার সৌভাগ্য বিনা যৌতুকে আমার মতো রাজপুত্রের চেহারার একটা জামাই পেয়েছে। এই হচ্ছে রাজপুত্র বড়ালের চেহারার নমুনা। যাই হোক, এ সময় চিরাও নিউজটা শুনছিল। ওই সময় সে বাগানে একটা গর্ত খুঁড়ছিল। চিরাও চরিত্রটা অনেক রহস্যজনক। সাধারণ ফুল বিক্রেতা হলেও তার কাজকর্মগুলো বেশিরভাগই সন্দেহজনক। সবসময় কিছু একটা গোপন করার চেষ্টা করে সে। অন্যদিকে সাসপেনশনের পর চিত্রা অনেক ভেঙে পড়ে। রাহুল চিত্রাকে চিয়ার আপ করার জন্য বিভিন্ন ধরনের কথা বলে। সে চিত্রাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে চায়, কিন্তু এই মুহূর্তে এসব মন ভোলানো কথায় চিত্রার চিন্তা দূর হয় না। এর মাঝে হঠাৎ বড়াল চিত্রার বাড়িতে আসে। সে তাকে বলে, এই মুহূর্তে তোমাকে আমাদের সাথে যেতে হবে। চিত্রা ইউনিফর্ম পরার সময় চায়। বড়াল বলে প্রয়োজন নেই। চিত্রা গাড়িতে উঠতে গিয়ে দেখে সেখানে সিনিয়র অফিসার বসা। একটু ঘাবড়ে যায় সে। সিনিয়র অফিসার তাকে জিজ্ঞেস করে, ফাল্গুনি আর তানিয়ার কেসের ব্যাপারে তোমার থিওরিটা কি? চিত্রা বলে, স্যার আমার ভুল হয়েছে, আমি এমনিতেই সব নিয়ে আলোচনা করছিলাম, আর সেটাই নিউজ হয়ে গেছে। এরপর থেকে আমি কথা বলার সময় সতর্ক থাকবো। সিনিয়র অফিসার আবারও জিজ্ঞেস করে, কেসের ব্যাপারে তোমার থিওরি কি সেটা বলো। চিত্রা বলে, এক্স্যাক্টলি সেম প্যাটার্নে দুজন মারা গেছে, দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে ছিল, দুজনেরই বাচ্চা আছে, আর দুজনেই ফুলশয্যার রাতেই বিষ পান করছে। আমার মনে হয় আমাদের ভিকটিম প্রোফাইলিং করা উচিত, তাহলে হয়তো রহস্যটা জানা যাবে। সিনিয়র অফিসার বলে, তোমার কি মনে হয় এরকম ঘটনা আরও ঘটবে? চিত্রা বলে, অবশ্যই। কথা বলতে বলতে ওদের গাড়ি একটা বিয়ে বাড়িতে পৌঁছায়। গাড়ি থেকে নেমে সিনিয়র অফিসার চিত্রাকে বলে, তোমার ধারণা একদম ঠিক, আরও একটা মার্ডার একইভাবে হয়েছে। এখানে আমাদের ভিকটিমের মৃত্যুর মুহূর্তটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। শ্রেয়া নামের একটা মেয়ের দ্বিতীয় বিয়ে ছিল, তারও একটা মেয়ে আছে। ফুলশয্যা রাতে শ্রেয়া হঠাৎ বিষ পান করে ছটফট করতে করতে ওয়াশরুমে যায়। বিষের যন্ত্রণা থেকে বাঁচতে শ্রেয়া পানি ভর্তি বাথটাবে শুয়ে পড়ে, কিন্তু মৃত্যু থেকে সে বাঁচতে পারে না। সিনিয়র অফিসার এবং চিত্রা ওয়াশরুমে গেলে দেখতে পায় শ্রেয়ার নিথর দেহটা বাথটাবে ভাসছে। তার চোখ দিয়ে রক্ত ঝরছে, যেমনটা ঝরেছিল ফাল্গুনির চোখ থেকে। সিনিয়র অফিসার এবং চিত্রা দুজনেই কনফার্ম হয় প্ল্যান করেই কোনো সিরিয়াল কিলার মার্ডার করছে। কিন্তু কে সেই সিরিয়াল কিলার? অন্যদিকে একই সময় চিরাও তার বাগানে রাখা একটা বাথটবে শুয়ে ফিল করছিল পানিতে ডুবে থাকলে কেমন লাগে। তবে কি শ্রেয়ার হত্যার সাথে চিরাও জড়িত, নাকি এটা নিছক একটা কাকতালীয় ঘটনা? এখানে ফ্ল্যাশব্যাকে চিরাওর ছোটবেলার ঘটনা দেখানো হয়। চিরাও যখন অনেক ছোট ছিল, একদিন তার মা রাগ করে বাড়ি থেকে চলে যায়। চিরাওর বাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মা কোনো কথাই শোনে না। চিরাও আর তার বড় ভাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। ওই সময় ওরা এতটা ছোট ছিল যে এসব ব্যাপারে বোঝার মতো সক্ষমতাও ছিল না তাদের। তবু এতটুকু বুঝতে পেরেছিল তাদের মা তাদেরকে ছেড়ে দূরে কোথাও যাচ্ছে। প্রেজেন্ট টাইমে চিরাও একটা নতুন কাজের অর্ডার পেয়েছে। পুরো বিয়ে বাড়ি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল সে। বিয়ের কোণে তখন হাতে মেহেদি পড়ছিল। ওই সময় কোণের মেয়ে এসে বলে, তোমার বিয়ে হয়ে গেলে কি তুমি আমাকে আগের মতো ভালোবাসবে? কোণে বলে, অবশ্যই বাসবো। চিরাও মা মেয়ের কনভারসেশন শুনে ফেলে। ছোট্ট মেয়েটার জন্য চিরাওর অনেক বেশি মায়া হয়। অন্যদিকে সিনিয়র অফিসার মার্ডার কেসগুলো ইনভেস্টিগেশন করার জন্য 3 জন এক্সপার্ট অফিসারকে ডেকেছে। এদের মধ্যে একজন আইপিএস অফিসার ধীরাজ, আর বাকি 2 জন ফরেন্সিক অফিসার আরুল এবং গৌতম। ওরা ক্রাইম স্পট ইনভেস্টিগেশন করে জানায় যে ঘরে শ্রেয়ার ফুলশয্যার আয়োজন করা হয়েছিল সেখানে কিছু মিষ্টি আর চকলেট ছিল, কিন্তু সেগুলোতে কোনো বিষ ছিল না। গৌতম জানায় মেয়েগুলোর এক্স হাজবেন্ডের সাথে কথা বলেও কোনো ক্লু পাওয়া যায়নি। সবকিছু শুনে সিনিয়র অফিসার বলে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, তবে তোমাদের টিমে সাব ইন্সপেক্টর চিত্রাও কাজ করবে। ধীরাজ কোনো লেডি অফিসারকে টিমে নিতে রাজি হয় না। সিনিয়র অফিসার বলে, চিত্রাই প্রথম বুঝতে পেরেছে এই কেসগুলো সুইসাইড নয়, মার্ডার। ও তোমাদের টিমে থাকলে তোমাদেরই উপকার হবে। সিনিয়র অফিসারের অর্ডার ধীরাজ ফেলতে পারে না। ধীরাজ তার টিম অর্থাৎ গৌতম, আরুল এবং চিত্রাকে নিয়ে কাজ করতে শুরু করে দেয়। যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে সিরিয়াল কিলারকে, আর জানতে হবে তার খুনের পেছনের রহস্য। ধীরাজ চিত্রার কাছে জানতে চায় কেসের ব্যাপারে কি কি জানতে পেরেছে। চিত্রা বলে, কিলার শুধু সেই মেয়েদেরকেই টার্গেট করছে যাদের দ্বিতীয় বিয়ে হয়েছে, যাদের বাচ্চা আছে। রিসেন্ট যে 2টো মার্ডার হয়েছে সেগুলো শহরের আশেপাশেই হয়েছে, কিন্তু প্রথম মার্ডার অর্থাৎ তানিয়ার মার্ডার হয়েছে শহর থেকে অনেক দূরে বাসারপুরে। হতে পারে তানিয়া কিলারের টার্গেট ছিল না। এই মুহূর্তে আমাদের উচিত আমাদের শহরের আশেপাশে কোথায় কোথায় বিয়ে হতে যাচ্ছে সেটার খোঁজ নেওয়া। এরপর আমাদের খুঁজে বের করতে হবে কার কার দ্বিতীয় বিয়ে। তাদেরকে টার্গেট করলে আমরা কিলারকে ধরতে পারবো। চিত্রার প্ল্যান ধীরাজের পছন্দ হয়। চিত্রার প্ল্যান অনুযায়ী ধীরাজ কাজ করতে শুরু করে। ওরা সমস্ত ম্যারেজ রেজিস্টার অফিসে খোঁজ নিয়ে বের করে সামনে কবে কোন মেয়ের বিয়ে হচ্ছে। ওরা জানতে পারে রিসেন্টলি তর্ষা নামের একটা মেয়ের দ্বিতীয় বিয়ে হচ্ছে। ধীরাজ তার টিম নিয়ে সেখানে যায়। এটা মূলত সেই বিয়ে যেখানে চিরাও ডেকোরেশনের কাজ করছিল। বিয়ের অনুষ্ঠানে চিরাও ছিল। ধীরাজের টিম বিয়ের কোণে সহ চারদিকে ভালোভাবে নজর রাখতে থাকে।
এর মাঝে চিরাও চিত্রার কাছে এসে বলে, আপনাকে চেনা চেনা লাগছে, আপনি পুলিশের নতুন টিমে আছেন তাই না? আপনাকে টিভিতে দেখেছি। চিত্রা চিরাওর কথা একটু ডিস্টার্ব হয়, তবুও চিরাও নিজের কথাই বলতে থাকে। চিরাও বলে, কি অদ্ভুত ব্যাপার বলুন তো, বিয়ের কোণেগুলোকে কেউ একজন জোর করে সুইসাইড করাচ্ছে। চিরাওর কথা শেষ না হতেই বিয়ের স্টেজে কোণে অর্থাৎ তর্ষা সেন্সলেস হয়ে যায়। চিত্রা সহ বাকি টিম মেম্বার বুঝতে পারে না সবার চোখের সামনে কিভাবে কি হলো। তবে কিছুক্ষণ পরে তর্ষার সেন্স ফিরে আসে। তর্ষা জানায় সারাদিন উপোস থাকায় সেন্সলেস হয়ে গেছে সে। বিয়েবাড়ির সবাই তর্ষাকে নিয়ে টেনশন করলেও একমাত্র চিরাও আপন মনে বিয়েবাড়ির খাবার খাচ্ছে আর ভাবছে কয়েক বছর আগে সে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞাটা হচ্ছে মানুষ হত্যার প্রতিজ্ঞা। চিরাওর মতে যে মা সন্তান থাকতেও নিজের সুখের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করে সে মা হওয়ার যোগ্য না। যে মা সন্তানের কথা না ভেবে শুধু নিজের কথা ভাবে তার বেঁচে থাকার কোনো রাইট নেই। তাই চিরাও নিজেই নিজেকে কথা দেয় যত মা সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করবে চিরাও তাদের সবাইকে খুঁজে খুঁজে হত্যা করবে। অর্থাৎ এতদিন ধরে যত মার্ডার হয়েছে সব চিরাও করেছে। কিন্তু কেন? সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করা মেয়েদের প্রতি কেন তার এত ক্ষোভ? চিরাও খুব স্বাভাবিকভাবে চিত্রার আশেপাশে ঘোরে। চিত্রা বুঝতেও পারে না সে যাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সে তার পাশেই দাঁড়িয়ে আছে। পরদিন চিত্রা আবারও বাসারপুরে চলে যায় তানিয়ার কেসের ফাইল নিতে। এবার চিত্রা এসেছে এসিপি ধীরাজের টিম মেম্বার হিসেবে। ধীরাজের নাম শুনে বাসারপুর থানার এসআই এবার ঝামেলা করা তো দূরে থাক, যত তাড়াতাড়ি সম্ভব সব ফাইলগুলো দিয়ে দেয়। আগেরবার অফিসার চিত্রাকে ইনসাল্ট করেছিল, তাই চিত্রাও এবার অফিসারের সাথে একটু ঠাট্টা করে এবং অফিসারকে জ্বালানোর জন্য তার কাছে বারবার চা বিস্কুট চাইতে থাকে। চিত্রাকে ফলো করতে করতে চিরাও বাসারপুর থানার সামনে আসে। চিত্রা যখন থানা থেকে বের হয় চিরাও নিজেকে আড়াল করে যেন চিত্রা তাকে দেখতে না পায়। তানিয়া ডিটেলস নিয়ে চিত্রা তানিয়ার বাবা মার সাথে দেখা করতে যায়। তার বাবা মার কাছে জানতে পারে তানিয়ার মেয়ে তিস্তা কেমন আছে। তানিয়ার এক্স হাজবেন্ড অর্থাৎ তিস্তার বাবার সাথে তিস্তার যোগাযোগ আছে কিনা। তানিয়ার বাবা মা বলে, আমরা কোর্টের অর্ডার নিয়ে যোগাযোগ বন্ধ করেছি, ওরকম একটা মাতালের সাথে যোগাযোগ না থাকাই ভালো। তানিয়ার বাবা আরও জানায় তানিয়া একটা অনাথ আশ্রমে চাকরি করত, সেখানেই তার সেকেন্ড হাজব্যান্ডের সাথে পরিচয়। এর মাঝে তিস্তা চলে আসে। চিত্রা তিস্তার কাছে জানতে চায় যেদিন তার মায়ের অর্থাৎ তানিয়ার মৃত্যু হয়েছিল ওদিন আসলে কি হয়েছিল। তিস্তা জানায় তানিয়া ওই রাতে হঠাৎ করে বাড়ির দ্বিতীয় তলা থেকেই নিচের সুইমিং পুলে পড়ে যায়, সেখানেই মৃত্যু হয় তার। তানিয়ার চোখ থেকেও রক্ত ঝরে। তিস্তা শুধু এতটুকুই জানে। চিত্রা তাকে বলে, আর কিছু মনে পড়লে আমাকে জানাবে। এরপর চিত্রা তানিয়ার বাবার কাছ থেকে অনাথ আশ্রমের নম্বর নিয়ে সেখানে কল করে। প্রিন্সিপাল ওই মুহূর্তে অফিসে ছিলেন না, তাই অন্য একজন কলটা রিসিভ করে। চিত্রা বলে প্রিন্সিপাল আসলে যেন তাকে কল করে। এরপর চিত্রা তানিয়ার এক্স হাজবেন্ডের কাছে যায়। লোকটা মদ খেয়ে মাতাল অবস্থায় নিজের বাড়িতে ছিল। জানতে চায় তানিয়ার মৃত্যুদিন কোথায় ছিল সে। তানিয়ার এক্স হাজবেন্ড তানিয়াকে গালিগালাজ শুরু করে। সে বলে, পুরুষ মানুষ একটু মদ খেতেই পারে, তাই বলে ছেড়ে যেতে হবে নাকি? ওই দিন তানিয়া বিষ না খেলে আমি নিজেই ওকে মেরে ফেলতাম। সে অস্ত্রাপ ভাষায় তানিয়াকে গালি দিতে থাকে। এতে চিত্রা রেগে গিয়ে লোকটার প্রাইভেট পার্ট চেপে ধরে এবং ক্ষমা চাইতে বলে। লোকটা বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চায়। একটা সময় ছিল তানিয়া যখন এরকম সাহসিকতা দেখানোর কল্পনা করত, আছে সত্যি করে ফেলেছে। লোকটাকে একটু ভয় দেখিয়ে চলে যায় সে। রাতের বেলা অনাথ আশ্রমের প্রিন্সিপাল চিত্রাকে কল দেয়। চিত্রা প্রিন্সিপালের কাছে জানতে চায় তানিয়ার সাথে কারো কোনো শত্রুতা ছিল কিনা। প্রিন্সিপাল জানায় সে অনেক ভালো একটা মেয়ে, এরকম কিছুই ছিল না। একটা ছেলে ছিল যে রীতিমতো তানিয়ার ভক্ত ছিল, তানিয়াও তাকে নিজের ভাইয়ের মতো আদর করত। চিত্রা এই ছেলের নাম জানতে চায়। প্রিন্সিপাল জানায় ছেলেটা অনেকদিন আগেই আশ্রম থেকে বেরিয়েছে, পুরনো রেজিস্টার থেকে খুঁজে বের করতে হবে। চিত্রা প্রিন্সিপালকে বলে যত দ্রুত সম্ভব ছেলেটার ইনফরমেশন পাঠিয়ে দেবেন আমার কাছে। রাতের বেলা কেসের ব্যাপারে ডিসকাস করার জন্য ধীরাজ চিত্রাকে ডাকে। চিত্রার কাছে কেসের আপডেট জেনে ধীরাজ চিত্রার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি প্রথমে ভেবেছিলাম তুমি কোনো কাজের না, তুমি শুধু আমাদের টাইম নষ্ট করবে, কিন্তু আমার ভুল ভেঙেছে। চিত্রা বলে, স্যার সবার আগে মেয়েদের দুর্বল ভাবাটা বন্ধ করতে হবে। মেয়েদেরকে কাজের সুযোগ দিলে তারা সব কিছু অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারবে। এরপর চিত্রা ধীরাজকে বলে, আমরা শুধু হিন্দু মেয়েদের চেক করেছি যারা দ্বিতীয় বিয়ে করছে, অন্য ধর্মের মেয়েদের সাথেও তো একই ঘটনা ঘটতে পারে। এরপর আমরা দেখতে পাই মারিয়া নামের একজন খ্রিস্টান মেয়ের দ্বিতীয় বিয়ে হচ্ছে, সেখানেও চিরাও ছিল। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল চার্চে। বিয়ে সম্পূর্ণ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মারিয়ান মেঝেতে লুটিয়ে পড়ে। বাকি সবার মতো তার চোখ থেকেও রক্ত ঝরে আর ওই মুহূর্তেই মৃত্যু হয় তার। মারিয়ানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর চিরাও চার্চের বাইরে বের হয়ে কিছু কবুতরকে খাবার খাওয়ায়। সে সময় চিরাও তার অতীতের কথা ভাবে। চিরাওর মা চলে যাওয়ার পর চিরাওর বাবা অনেক হতাশ হয়ে পড়েছিল। এক রাতে খাবার খাওয়ার সময় চিরাওর বাবা খাবারে বিষ মেশায়। সেই খাবার চিরাওর বাবা নিজে খায়, সেই সাথে চিরাও এবং তার ভাইকেও দেয়। ওই রাতে চিরাওর বাবা এবং ভাইয়ের মৃত্যু হলেও ভাগ্যক্রমে বেঁচে যায় চিরাও। এদিকে ধীরাজ এবং চিত্রা খোঁজ নিতে গিয়ে জানতে পারে একজন খ্রিস্টান মেয়ের
মার্ডার অলরেডি হয়ে গেছে। এরপর ধীরাজ তার টিমকে নিয়ে পৌঁছে যায় মারিয়ানের বাড়িতে, অর্থাৎ নতুন করে যে মেয়েটা মারা গেছে সেখানে তারা সবকিছু খুব ভালোভাবে খতিয়ে দেখতে থাকে। এরপর তারা মারিয়ানের বাবা মা এবং হাজবেন্ডের সাথে কথা বলে। তারা জানায় বিয়েতে যে গেস্টরা এসেছে তারা সবাই খুবই আপন এবং পরিচিত, সন্দেহ করার কোনো কারণ নেই। এরপর চিত্রা ধীরাজকে ইশারা করে খাবারের কথা জিজ্ঞেস করলে মারিয়ানের পরিবার জানায় মারিয়ানও অন্য সবার মতো একই খাবার খেয়েছে। তখন চিত্রা ধীরাজকে তাদের কাছ থেকে গেস্ট এবং ভেন্ডারদের লিস্ট চাইতে বললে ধীরাজ একটু রেগে যায়, কারণ সে দেখতে পাচ্ছে মারিয়ানের পরিবার অনেক বেশি ভেঙে পড়েছে। এর মধ্যে এসব ব্যাপার নিয়ে কথা বলা উচিত হবে বলে তার মনে হচ্ছে না, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে ফেরার সাথে সাথেই কমিশনার তাদের নিয়ে মিটিংয়ে বসে। তাদের মতো ডাইনামিক অফিসাররা থাকা সত্ত্বেও আরও একটা খুন হয়ে যাওয়াতে সে ধীরাজদেরকে প্রচুর বকাঝকা করে। সে জানতে চায় ভিকটিমের প্রোফাইলিং কে করেছিল, অর্থাৎ যাদের সাথে এই ঘটনা ঘটতে পারে সে লিস্ট কে বানিয়েছে। চিত্রা তখন নিজের কথা বলতে গেলে ধীরাজ তাকে থামিয়ে দিয়ে দোষটা নিজের ঘাড়ে তুলে নেয়। তখন কমিশনার রেগে গিয়ে বলে, ঠিক আছে, তাহলে তোমার বিরুদ্ধে এই শোকাস লেটার ইস্যু করছি। এ কথা বলে কমিশনার সেখান থেকে চলে যায়। চিত্রার খুব খারাপ লাগছিল যে তার দোষটা ধীরাজ নিজের ঘাড়ে নিয়েছে। তখন সিচুয়েশন একটু স্বাভাবিক করার জন্য ধীরাজ তাদের সবাইকে নিয়ে একটু আড্ডা দিতে যায়। রেস্টুরেন্টে বসেই তারা কেসের বিষয় নিয়ে ডিসকাস করছিল। সেখানে ধীরাজ বলে, কিভাবে আর কেন এই উত্তরটা বের করতে পারলেই এই উত্তরটা বের হয়ে যেত। গৌতম তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। তখনই হঠাৎ ধীরাজ একটা চিকেন ফ্রাই নিয়ে চিত্রাকে খাওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু চিত্রা সেটা খায় না। ধীরাজের এমন অদ্ভুত কাজ দেখে দুজনেই বেশ অবাক হয়। তখন ধীরাজ তাদেরকে বুঝিয়ে বলে যে চিত্রা আমার পরিচিত হওয়া সত্ত্বেও আমার হাত থেকে খাবার খেলো না, তার মানে ওই মেয়েগুলো হয়তো নিজের অজান্তেই বিষটা খেয়েছে, আর নয়তো এমন কারো কাছ থেকে খেয়েছে যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। তাদের কথার মাঝেই অরুল ফরেন্সিক রিপোর্ট নিয়ে চলে আসছে। সে জানায় ওই মেয়েদের মৃত্যু গাছ থেকে তৈরি একটা বিষের মাধ্যমে হয়েছে। তখন ধীরাজ তাকে সবগুলো কেসের ফরেন্সিক রিপোর্ট কালেক্ট করে একটা ফাইনাল রিপোর্ট বানাতে বললে আরুল জানায় তার কাছে এখনও ফাল্গুনের ফরেন্সিক রিপোর্টটা আসেনি। সেটা শুনে ধীরাজ বলে, ওটা তুমি চিত্রার কাছ থেকে নিও, কারণ ওই কেসটা তো চিত্রার থানার আন্ডারেই ছিল। তখন চিত্রা মুখটা কালো করে জানায় ফাল্গুনের কোনো ফরেন্সিক টেস্ট করা হয়নি। কথাটা শুনে ধীরাজ ভীষণ রেগে যায়, কিন্তু সে জানতো এখানে চিত্রার কোনো দোষ নেই, তাই সে সব নষ্টের গোড়া বার্লোকে পাঠায়। সে আসার পরে ধীরাজ তাকে জিজ্ঞেস করে, তুমি ফাল্গুনির ফরেন্সিক করনি কেন? বড়াল বলে, স্যার ওটা তো সুইসাইড কেস ছিল, তাহলে ফরেন্সিকের কি দরকার? ধীরাজ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, ওটা সুইসাইড তুমি কিভাবে জানলে? বড়াল উত্তর দেয়, এক্সপিরিয়েন্সড থেকে স্যার, মেয়েটা দ্বিতীয় বিয়ে করেছিল, তাই লজ্জায় বিষ খেয়ে সুইসাইড করেছে। আমি ওর মুখে ফ্যানাও দেখেছি, সেটা দেখেই বুঝে গেছি। কথাটা শুনে ধীরাজ আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তখনই বড়ালকে তার প্যান্ট খুলতে বলে। সেটা শুনে সবাই ভীষণ অবাক হয়। তখন ধীরাজ বলে, তুমি যে কাজ করছো তার কোনো ক্ষমা নেই, তোমার একটা ভুলের জন্য এখন আমরা কেসটা ঠিকভাবে সাজাতে পারছি না, তাই এর শাস্তি তোমাকে পেতে হবে। আমি এখন তোমার প্যান্ট খুলে তোমাকে পেটাবো। সেটা শুনে বড়াল ভীষণ ঘাবড়ে যায়। সে ধীরাজকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ধীরাজ কোনো কথা শোনার মুডে ছিল না। সে চিত্রাকে অর্ডার দেয় বড়ালের প্যান্ট খুলে ফেলার জন্য। এ কথা শুনে চিত্রা ভীষণ লজ্জায় পড়ে যায়, কিন্তু সিনিয়রের কথা তো মানতেই হবে, তাই সে ভয়ে ভয়ে বড়ালের প্যান্টে হাত দিতেই তার কাছে একটা কল আসে। সে তাড়াহুড়া করে কলটা রিসিভ করে বাহানায় সেখান থেকে বের হয়ে যায়। ধীরাজ তখন গৌতমকে দিয়ে বড়ালের ট্রিটমেন্ট শুরু করায়। এদিকে চিত্রা বাইরে বেরিয়ে পাগলের মতো হাসতে থাকে। ওদিকে ফোনটা বেজেই যাচ্ছিল, কিন্তু সে কল রিসিভ করে না। করবে কিভাবে, তার তো হাসিই থামছে না। অনেক কষ্টে সে নিজেকে কন্ট্রোল করে কলটা রিসিভ করে। তখন ফোনের ওপাশ থেকে অনাথ আশ্রমের ম্যানেজার তাকে জানায় সে তানিয়ার ওই পাতানো ভাই ডিটেলসটা জোগাড় করেছে। চিত্রা তার কাছ থেকে ছেলেটার নাম এবং অ্যাড্রেস নিয়ে নেয়। ছেলেটার নাম ছিল চিরায়ু। নামটা শুনতেই চিত্রার মনে একটু খটকা লাগে। সে দৌড়ে গিয়ে প্রত্যেকটা বিয়ের ভেন্ডর লিস্ট চেক করলেই একটা দারুণ ক্লু পেয়ে যায়। এই চিরায়ু আর কেউ নয়, বরং সেই ফুলের দোকানদার ছিল যে কিনা এই প্রত্যেক বিয়ে বাড়িতে ফুলের সাপ্লাই দিয়েছে। তাদের কাছে তখন সবকিছু একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে। ধীরাজ তৎক্ষণাৎ গৌতম আর চিত্রাকে পাঠিয়ে দেয় চিরাউকে ধরার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে তার দোকান বন্ধ। তারা তখন দোকানের তালা ভেঙে ভেতরের সবকিছু ভালোভাবে তল্লাশি করতে শুরু করে। এরই মাঝে ওই দোকান এবং চিরায়ুর বাড়ির মালিক সেখানে আসে। সে গৌতমদের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চায়, কিন্তু গৌতমরা তো নাছর বান্দা, আর তাড়াহুড়ার কারণে কোনো সার্চ ওয়ারেন্ট আনেনি। চিত্রা তখন লোকটাকে বোঝানোর চেষ্টা করে যে পুলিশ চিরাউকে খুঁজছে, সে মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট, কিন্তু লোকটা তাদের কোনো কথাই শোনে না। তার একটাই কথা, সার্চ ওয়ারেন্ট ছাড়া কোনোভাবেই তল্লাশি নেওয়া যাবে না।
কি আর করা, গৌতমরা হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর চিত্রা ওই বাড়ির মালিককে বলে, যদি কিছু মনে না করেন তাহলে আমরা একটু আপনার বাড়ির বাইরেটা দেখতে চাচ্ছিলাম। বুঝতেই তো পারছেন, ডিউটি বলে কথা, আমাদের তো কিচ্ছু করার নেই। লোকটা রাজি হয়ে গেলে চিত্রা ওই লোকের বাড়ির আশপাশটা ভালোভাবে চেক করতে শুরু করে। সেই সুযোগে চিরা ও দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে সবকিছু গোছাতে থাকে। সে বুঝে গিয়েছিল পুলিশ তার ব্যাপারে জেনে গেছে, তাই এখন তাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এদিকে চিত্রা ওই লোকের বাড়িতে গিয়েও বিশেষ কোনো ক্লু পায় না, তাই সে লোকটাকে নিজের নম্বর দিয়ে রিকোয়েস্ট করে যেন চিরাওকে দেখলে সাথে সাথে তাকে জানানো হয়। এমন সময় সে হঠাৎ বারান্দায় একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। চিত্রা তার দিকে তাকালেই মহিলাটা আড়ালে লুকিয়ে পড়ে। তবে চিত্রা সেটা নিয়ে মাথা না ঘামিয়ে চলে আসে আর আবারও অফিসে ফিরে যায়। তবে বাড়ির মালিকের উপরে তো আর পুরোপুরি ভরসা করা যায় না, তাই সে তার একজন টিম মেম্বারকে লুকিয়ে চিরাওর দোকানের সামনে পাহারায় বসিয়ে দেয়। বাড়ি ফেরার পর রাহুল বলে, আমি একটা ডিনার ডেট প্ল্যান করতে চেয়েছিলাম, কিন্তু তোমার ব্যস্ততার কারণে আর সুযোগ হয়নি। তার ইচ্ছে ছিল তারা দুজন মিলে একটু মুভি দেখতে যাবে আর তারপর ডিনার করে একসাথে বাড়িতে ফিরবে। সেটা শুনে চিত্রা খুশি মনে ড্রেস চেঞ্জ করেই রাহুলের সাথে বের হয়ে যায়। এদিকে চিরাও সে সময় নতুন কোনো প্ল্যানিংয়ে ব্যস্ত ছিল, তবে এবার সে কাকে টার্গেট করবে সেটাই দেখার বিষয়। সে খুব ভালো করেই জানতো তার বাড়ির সামনে পাহারা বসানো হয়েছে, তাই সে মুখোশ পরে চুপিসারে বাড়ি থেকে বের হয়ে যায়, কেউ টের পায় না। অন্যদিকে চিত্রা আর রাহুল ততক্ষণে সিনেমা হলে পৌঁছে যায়। এরপর রাহুলকে গ্যারেজে গাড়ির পার্ক করতে বললে চিত্রা পপকর্ন আনতে চায়, কিন্তু লিফটে ওঠার পর সে লক্ষ্য করে যে তার পার্সটা গাড়িতে রেখে এসেছে। তাই সে রাহুলকে ফোন করে পার্সটা চেক করতে বলে, কিন্তু লিফটে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কেউই কারো কথা ক্লিয়ারলি বোঝে না। এরই মাঝে চিরাও হঠাৎ করে রাহুলের সামনে আসে আর রাহুল কিছু বুঝে ওঠার আগেই তাকে মারতে থাকে। সৌভাগ্যবশত প্রাণে মেরে ফেলার আগেই চিত্রা চলে আসে। শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। একটা পর্যায়ে চিরাও তাকে গুরুতরভাবে আহত করে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে রাহুলের অবস্থা ততক্ষণে বেশ খারাপ হয়ে পড়েছে। চিত্রা কোনো মতে তাকে সামলে রেখে চিরাওকে ধাওয়া করে, একরকম ধরেই ফেলেছিল তাকে। কিন্তু হঠাৎ করে ছেলেটা ব্রিজ থেকে একটা চলন্ত ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে একজন ডক্টর এসে রাতুলকে চেক করে যায়। তার অবস্থা দেখে চিত্রার ভীষণ কষ্ট হচ্ছিল। তার কারণেই আজ তার পরিবারকে এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এরই মাঝে তার কাছে অফিস থেকে কল আসে, কিন্তু চিত্রা কলটা রিসিভ করতে চায় না। সে এখন রাহুলকে সময় দিতে চাচ্ছে। তবে তার শাশুড়ি বলে, তুমি অফিসে যাও, গিয়ে ওই খুনিকে খুঁজে বের করো, আর তাকে দেখিয়ে দাও আমাদের বাড়ির ছেলের গায়ে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে। তার হাতটা একেবারে ভেঙে দেবে। রাহুলও সেই কথায় সায় দেয়, আর চিত্রা বুক ভর্তি জেদ নিয়ে আবারও কাজে ফিরে যায়। সে চিরাওর ফেসবুক প্রোফাইল থেকে তার একটা ছবি খুঁজে বের করে। ছবিটা দেখেই তার সেই বিয়ে বাড়ির কথা মনে পড়ে যায় যেখানে সে তাকে দেখেছে। সে তৎক্ষণাৎ গৌতমকে নিয়ে তাকে ধরার জন্য রওনা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তারা থানা থেকে বেরোনোর আগেই চিরাও নিজেই সেখানে চলে আসে। তাকে দেখে গৌতমরা সবাই ভীষণ অবাক হয়। তাকে নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে। চারদিকে ক্যামেরা সেট করে রাখা, তবে চিরাওর মনে কোনো ভয় নেই। সে তো ক্যামেরা দেখে আরও বেশি ভাব নিতে থাকে। কিন্তু তার এভাবে হঠাৎ থানায় চলে আসার কারণটাই কারো হজম হচ্ছিল না। ব্যাপারটা খতিয়ে দেখার জন্য ধীরাজ তার সাথে কথা বলতে চায়। তাদের কাছে যেহেতু চিরাওর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই ধীরাজ ঘুরিয়ে পেঁচিয়ে তার মুখ থেকে সত্যিটা স্বীকার করানোর চেষ্টা করে। কিন্তু না, তারা যা ভেবেছিল চিরাও তার থেকে অনেক বেশি চালাক। সেও বুঝে গিয়েছিল পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, তাই সেও কনফিডেন্সের সাথে কথা ঘুরিয়ে যায়। ধীরাজ একে একে জিজ্ঞেস করে ওই চারজন ভিকটিমদের মধ্যে কার কোন ফুল পছন্দ। চিরাও তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। তবে তানিয়ার কথাটা বলার সময় তার অতীতের কথা মনে পড়ে। তারা দুজন একসাথে ফুল গাছ লাগাতো। তানিয়ার সব রঙের ফুল পছন্দ ছিল। একদিন সে চিরাওকে বলেছিল গাছের সব থেকে জরুরি অংশ হচ্ছে শিকড়। শিকড়ের দায়িত্ব হলো সব ঝড়ঝাপটা কাটিয়ে মাটিকে আঁকড়ে ধরে গাছকে বাঁচানো। কথাটা চিরাওর মাথায় গেঁথে যায়। তার কথা শুনেই বোঝা যাচ্ছিল সে তানিয়াকে অনেক ভালোবাসত। এসব কথা বলতে বলতে সেখানে চিত্রা চলে আসে। ধীরাজ তখন জিজ্ঞেস করে যে সে কত বছর বয়সে অনাথ আশ্রমে গিয়েছিল। চিরাও জানায় 8 বছর বয়সে। তখন চিত্রা তাকে জিজ্ঞেস করে তার বাবা মায়ের মতো সম্পর্ক কেমন ছিল তাদের মধ্যে। কথাটা শুনে চিরাও একটু নার্ভাস হয়ে যায়। সে কোনো মতেই চিত্রার প্রশ্নের উত্তর দিতে চায় না। চিত্রা যতই জোর দিচ্ছে সে ততই বিষয়টা অ্যাভয়েড করে। ধীরাজের সামনে তার যে কনফিডেন্স ছিল চিত্রার সামনে সেটা উধাও হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও তার মুখ থেকে আসল ঘটনা স্বীকার করে না। তখন ধীরাজ বাধ্য হয়ে কয়েক মিনিটের ব্রেক নেয়। বাইরে বেরিয়ে সে চিত্রাকে বলে, এই ছেলে সহজে বলবে না, ও বুঝে গেছে আমাদের কোনো এভিডেন্স নেই। তবে তুমি যখন প্রশ্ন করছো তখনই সে ভয় পাচ্ছে। তাদের কথার মাঝে একজন কনস্টেবল এসে জানায় যে তানিয়ার মেয়ে চিত্রার সঙ্গে দেখা করতে এসেছে। তার এমন কিছু মনে পড়েছে যেটা সে শুধুমাত্র চিত্রাকেই বলতে চায়।
চিত্রা তখন মেয়েটার কথা শুনতে যেতে চাইলে ধীরাজ তাকে আটকায়। সে বলে, তোমার সামনে মেইন কালপ্রিট বসে আছে, তুমি তাকে ছেড়ে ওই বাচ্চার কথা শুনতে যাচ্ছ কেন? তুমি এখান থেকে চিরাওর মুখ খোলার চেষ্টা করো, আমি এই বিষয়টা দেখছি। কথা বলে ধীরাজ চলে যায় তানিয়ার মেয়ের সাথে কথা বলতে, আর চিত্রা গিয়ে চিরাওর সামনে বসে। তাকে একা দেখে চিরাও বেশ ঘাবড়ে যায়। সে বারবার এদিক ওদিক তাকিয়ে ধীরাজকে খুঁজতে থাকে। চিত্রা তখন শান্ত গলায় তার কাছে একে একে জানতে চায় যে তার আর তার পরিবারের সম্পর্ক কেমন ছিল, তার মায়ের কি হয়েছিল, তার বাবা এবং ভাই মারা গেল কিভাবে। কিন্তু চিরাও কোনো উত্তর দেয় না। তখন চিত্রা তাকে জিজ্ঞেস করে তাদের আর্থিক অবস্থা কেমন ছিল, তাদের কোনো অভাব অনটন ছিল কিনা। চিরাও সেটাও বলে না, কারণ সে ওই সময় খুব ছোট। শুধু এতটুকু বলতে পারে যে তার মা খুব ছোটবেলায় তাদের ছেড়ে চলে গেছে। এরপর তার বাবা পুরো পরিবার সহ বিষ খেয়ে নেয়। এতে চিরাওর বাবা আর ভাই মারা গেলেও সৌভাগ্যবশত সে বেঁচে যায়। সে সবার ব্যাপারে কথা বলতে রাজি, কিন্তু যখনই চিত্রা তার মায়ের ব্যাপারে জানতে চায় তখনই তার মুখটা কালো হয়ে যায়। সেটা দেখে চিত্রা তাকে জিজ্ঞেস করে, তানিয়ার যখন বিয়ে হচ্ছিল তখন তোমার কেমন লেগেছিল? চিরাও তখনও মুখটা কালো করে বলে, ভালো। সেটা দেখে চিত্রা বলে, মায়ের কথা বললে মুখ কালো হয়ে যাচ্ছে, তানিয়ার কথা বললেও মুখ কালো হয়ে যাচ্ছে, প্রবলেমটা কি? চিরাও তার এসব প্রশ্ন শুনে ভয় পেতে থাকে। সে বলে উকিল ছাড়া সে কিছুই বলবে না। কিন্তু চিত্রা তো নাছোড়বান্দা। বেচারা তখন ভয়ে পানি খেতে চাইলে চিত্রা তার পাশে থাকা পানির বোতলটা তাকে এগিয়ে দিয়ে কিছু একটা ভাবতে শুরু করে। অতীতের কথাগুলো মনে পড়ে যায় তার। তার মাও তো একটা সময় তাদেরকে ছেড়ে দিয়েছিল। তবে তার বাবা কখনোই তার মাকে দোষ দেয়নি, বরং নিজে অনুতপ্ত হয়ে চিত্রাদের বুঝিয়েছে যে তার মা অনেক ভালো মানুষ, কিন্তু সেই কাজের চাপে তাকে সময় দিতে পারেনি। আর এরপর থেকেই চিত্রার বাবা অনেক কষ্ট করে তাকে আর তার ছোট বোনটাকে একটু একটু করে বড় করে তোলে। এসব কথা মনে পড়তেই চিত্রা ইমোশনাল হয়ে যায়। এরপর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিরাওকে বলে, বাদ দাও, আমি হয়তো তোমার উপর একটু বেশি হাইপার হচ্ছি, কিছু মনে করো না। আসলে আমার লাইফেও ঠিক তোমার মতো একটা ঘটনা আছে। আমার মাও আমাদের ছেড়ে চলে গেছে। তোমার কষ্টটা আমি বুঝি। মা না থাকলে জীবনটা অনেক কঠিন হয়ে যায়। তোমার তানিয়া দিদি ঠিকই বলেছে, গাছের শিকড়ের কাজ হচ্ছে ঝড় ঝাপটা থেকে গাছকে বাঁচানো। কিন্তু তোমার আর আমার মায়ের মতো মহিলারা এই বিষয়টা বুঝতে চায় না। তারা গাছের শিকড় হয় না। এরকম মানুষের সাথে তারা শেষ কথা না হতেই চিরাও বলে ওঠে, এরকম ধরনের মানুষদের সাথে যেমনটা হওয়া উচিত তেমনটাই হচ্ছে, আরও হবে। সেটা শুনে চিত্রার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। সে তো এটাই চাচ্ছিল যে চিরাও সব স্বীকার করুক। চিরাও ইমোশনাল হয়ে ধীরে ধীরে সব বলতে থাকে। কিন্তু তার মাঝেই গৌতম এসে চিত্রাকে ডাক দিলে চিরাও আবারও নীরব হয়ে যায়। চিত্রা তখন রাগে গজগজ করতে করতে বাইরে এসে গৌতমকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ডাকলে কেন? কেবল চিরাও সব বলতে শুরু করেছিল। তখন গৌতম তাকে জানায় যে তানিয়ার মেয়ের কথা অনুযায়ী খুনি একজন বৃদ্ধ মহিলা। কথাটা শুনে চিত্রা যেন আকাশ থেকে পড়ে। সে দৌড়ে চলে যায় সেই বাচ্চা মেয়েটার সাথে কথা বলার জন্য। সে তাকে বলে তার সাথে একদিন এক বৃদ্ধ মহিলার দেখা হয়েছিল। সে নিজে এসে বাচ্চাটার সাথে বন্ধুত্ব করে এরপর তার কাছ থেকে কথায় কথায় তানিয়ার পছন্দের ফুল, প্রিয় রং, এই সব কিছু জানে। শুধু তানিয়ার ক্ষেত্রেই নয়, বাকি তিনজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রত্যেকবারই একজন বৃদ্ধ মহিলা বাচ্চাদের কাছে এসে আর 15দের ইনফরমেশন সম্পর্কে জানার চেষ্টা করে। এসব কথা শুনে চিত্রা অবাক হয়ে যায়। সে ভাবে, কি আঘাত ছিল আর কি হয়ে গেল? এখন তো তাদের কাছে চিরাওকেও আটকে রাখার মতো কোনো কারণ নেই। তাই ধীরাজ যেটাই উঠে ছেড়ে দিতে বলে। সেটা শুনে খুশিতে নাচতে নাচতে সেখান থেকে বেরিয়ে আসে সে। তার মুখে এক রহস্যজনক হাসি ছিল। তখনই আমরা জানতে পারি ওই বৃদ্ধ মহিলার কেউ নয়, সেটা ওই ছিল। সে প্রথমে তার টার্গেট সিলেক্ট করত, আর তারপর বৃদ্ধ মহিলার সাজে বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে সব ইনফরমেশন নিত। কিন্তু সমস্যা হলো পুলিশ তো আর এই বিষয়টা জানে না। তাই তারা এবার ওই বৃদ্ধ মহিলাকে খুঁজতে শুরু করে। কিন্তু এত কিছুর পরও চিত্রার মন মানছে না। তার বারবার মনে হচ্ছে সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে চিরাও দায়ী। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। সে তার বন্ধু শুভকে কল করে বলে, আমি তোমাকে একটা ছেলের নম্বর দিচ্ছি, তুমি ওকে ফোন করে একটা মিথ্যা কথা বলবে। কথাটা শুনে শুভ একটু অবাক হয়। এরপর চিত্রা তাকে নম্বর পাঠালে শুভ সেটা দেখে বলে, আরে এটা তো চিরাওর নম্বর, আমি তাকে চিনি, আমি তো সবসময়ের কাছ থেকেই ফুল নেই। তখন চিত্রা জিজ্ঞেস করে, তুমি কার সাথে রিলেশনে আছো সেটাকে সে জানে? শুভ বলে, না। তাহলে তুমি এখন ওকে ফোন করে বলবে তোমার বাবা অনেক সিক, তাই তুমি শুক্রবারে বিয়েটা সেরে ফেলতে চাচ্ছ। আর পাত্রীর নাম বলবে মিত্রা। সাথে এটাও বলবে শাস্ত্রা যেন একটু সিম্পল হয়, কারণ এটা মিত্রার দ্বিতীয় বিয়ে। শুভ তার কথা মতো চিরাওকে ফোন করে জানায় যে সে বিয়ে করবে। আর খবরটা শুনে চিরাও ভীষণ খুশি হয়। তবে যখন সে জানতে পারে শুভর হবু বউয়ের এটা দ্বিতীয় বিয়ে, তখন তার মুখটা কালো হয়ে যায়। সে শুভর কাছ থেকে মেয়েটার নাম জেনে তার ফেসবুক প্রোফাইল খুঁজতে থাকে। সেখান থেকে সে জানতে পারে মেয়েটার কেউ না, বরং চিত্রার ছোট বোন। সে ম্যারিড এবং তার একটা বাচ্চাও আছে। তখন থেকে সে মিত্রাকে টার্গেট করতে শুরু করে।
এদিকে চিত্রার এই প্ল্যানিং নিয়ে ধীরাজের বেশ টেনশন হচ্ছে। সে চিত্রাকে জিজ্ঞেস করে, তুমি যেটা করছো ভেবেচিন্তে করছো তো? চিত্রা বলে, হ্যাঁ স্যার। পরদিন সকালে মিত্রার ছেলে রুদ্র স্কুলে গেলে চিত্রা এবং তার পুরো টিম ছদ্মবেশে স্কুলের আশেপাশে নজর রাখতে থাকে। তার সাথে তখন মিত্রাও ছিল। সে এটা নিয়ে চিত্রার সাথে ঝগড়া করতে শুরু করে যে চিত্রা নিজের একটা সামান্য কেস সলভ করার জন্য কেন তার আর তার ছেলের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। কিন্তু চিত্রা কোনো কথাই গায়ে লাগায় না। কিছুক্ষণ পর রুদ্র স্কুল ছুটি হলে সবাই অ্যালার্ট হয়ে যায়। রুদ্র বাইরে থেকে বেরিয়ে আসলে একজন বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে। সেটা দেখে গৌতম চিত্রাকে জানায়, তবে চিত্রা তখনও তাদেরকে কোনো অ্যাকশন নিতে নিষেধ করে, শুধু নজর রাখতে বলে। তার কথা মতো সবাই ওই বৃদ্ধ মহিলার দিকে চোখ আটকে থাকে। সে রুদ্রর হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। সেটা দেখে চিত্রা দৌড়ে রুদ্রের কাছে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে একটা বাস ওই বৃদ্ধ মহিলাকে আড়াল করে ফেলে। আর সেটা যখন চলে যায় তখন সে বৃদ্ধ মহিলাও গায়েব হয়ে যায়। পুলিশ টিম তখন এদিক সেদিক ঘুরে সে বৃদ্ধ মহিলাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা ফাইনালি সেই মহিলাকে দেখতে পায়, কিন্তু তাকে গিয়ে পাকড়াও করলে দেখা যায় সেটা চিরাও না, সত্যি একজন বৃদ্ধ মহিলা। পুলিশ দেখে সে ভীষণ ভয় পায়, বলে, আপনারা আমাকে কেন ধরেছেন? আমি তো কিছু করিনি। চিত্রা জিজ্ঞেস করে, সে রুদ্রর হাতে কিসের ব্যাগ দিয়েছে। ওই বৃদ্ধ মহিলা জানায় তাকে একটা অচেনা নম্বর থেকে কেকের অর্ডার দেওয়া হয়েছিল, আর সে অর্ডার ডেলিভারি করার জন্যই সে এসেছে। তখনই চিত্রার চোখ পড়ে কেকের প্যাকেটটার দিকে। সে ওই মহিলাকে জিজ্ঞেস করে, আপনি কি চিরাওকে চিনেন? সেটা শুনে মহিলাটা বলে উঠছে, হ্যাঁ, আমার কেকের দোকানের সামনেই তোর ফুলের দোকান, খুব ভালো ছেলে, আমাকে খুব সাহায্য করে। তখন চিত্রা চিরাওর আসল প্ল্যানটা বুঝে। মূলত সেই বৃদ্ধা মহিলাকে রুদ্রর কাছে এই কারণে পাঠিয়েছে যাতে পুলিশ তাকে নিয়ে ব্যস্ত থাকে, আর সেই সুযোগে চিরাও মিত্রাকে গায়েব করে দিতে পারে। চিত্রা তখন দৌড়ে গিয়ে গাড়ির ভেতর চেক করলে দেখতে পায় সেখানে মিত্রা নেই, অর্থাৎ তার সন্দেহ ঠিক। সে তৎক্ষণাৎ তার টিমটাকে ফোন করে, যে কিনা চিরাওর দোকানের সামনে বসে পাহারা দিচ্ছে। লোকটা চিত্রাকে জানায় চিরাও ঘণ্টাখানিক হলেও ওয়াশরুমে গিয়েছে, কিন্তু এখনও বের হয়নি। সেটা শুনে চিত্রা ভীষণ ঘাবড়ে যায়। কোনো মানুষের তো অকারণে ওয়াশরুমে 1 ঘন্টা কাটানোর কথা না। চিত্রা তার ওই টিমমেটকে দ্রুত ওয়াশরুমে গিয়ে চেক করতে বলে। লোকটা সেখানে গিয়ে চেক করলে জানতে পারে চিরাও ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। সেটা শুনে চিত্রা সহ পুরো টিম হতাশ হয়ে যায়। ঠিক তখন তাদের চোখের সামনে দিয়ে চিরাও মিত্রাকে নিয়ে একটা সবজির ট্রাকে করে পালিয়ে যায়। ট্রাকটা সম্পূর্ণ ঢাকা ছিল, কেউ তাদেরকে দেখতে পায় না। এদিকে ধীরাজ এই ঘটনা শুনে চিত্রার উপর ভীষণ রেগে যায়। সে বলে, তোমরা তো শুরু থেকেই জানতে চিরাওর টার্গেট রুদ্র নয় মিত্রা, তাহলে তোমরা কিভাবে মিত্রাকে একা ছেড়ে দিলে? চিত্রা তখন আর কিছুই বলে না। এরই মাঝে একজন কনস্টেবল চিত্রাকে চিরাওর মায়ের ছবিটা দেখায়। ছবিটা দেখেই চিত্রা তাকে চিনে ফেলে। সেটা ওই মহিলাই ছিল যে চিত্রাকে দেখে সেদিন আড়ালে লুকিয়ে পড়েছিল। চিত্রা তখন কাউকে কিছু না বলে থানা থেকে বের হয়ে যায়। সেটা দেখে ধীরাজ খুব অবাক হয়। এদিকে চিরাও ততক্ষণে মিত্রাকে একটা নির্জন বাড়িতে নিয়ে গিয়ে তাকে মারার প্রস্তুতি নিতে শুরু করেছে। মিত্রার হাত পা এবং মুখ বাঁধা ছিল, তবুও সেই ইশারায় চিরাওর কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু চিরাও তো তাকে ছেড়ে দেওয়ার জন্য আসেনি। বেচারি সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু পারে না। এরপর চিরাও ফাইনালি তাকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তার মা এসে তাকে আটকায়। মাকে দেখে চিরাও ভীষণ ভয় পায়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন, কে নিয়ে এসেছে? তখন আমরা জানতে পারি চিত্রা ওই সময় বেরিয়ে চিরাওর মায়ের কাছে যায়। তার কাছ থেকে চিত্রা চিরাওর ছোটবেলার ব্যাপারে সব জানে। এরপর চিত্রা চিরাওর বর্তমান অবস্থা জানায়। সেটা শুনে চিরাওর মা দৌড়ে চলে আসে তার ছেলেকে আটকানোর জন্য। সে বলে, আমি কখনো তোমার ক্ষতি চাইনি, তুমি কেন আমাকে এত ঘৃণা করো? তখন সে বলে, তোমার মিষ্টি কথায় আমি ভুলবো না, বাবা বলেছে তুমি খুব খারাপ মানুষ, তোমার কারণে আমার বাবা আর দাদা সুইসাইড করেছে। তখন তার মা কাঁদতে কাঁদতে বলে, তোমার বাবা তোমাকে যা বলেছে সব ভুল, তোমার বাবা মোটেই ভালো মানুষ ছিল না, সে প্রতিদিন মদ খেয়ে এসে আমাকে মারধর করত, তোমরা অনেক ছোট ছিলে তাই তোমাদের কিছু বুঝতে দেইনি। সে চাকরি ছেড়ে আসার পর সংসারে অনেক অভাব অনটন দেখা দেয়। একদিনে অভাব, অন্যদিনে তোমার বাবার অত্যাচার, সবকিছু সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে আসি আমি। কিন্তু চিরাও তার কথা বিশ্বাস করে না। সে বলে, মিথ্যা বলছো, আমার বাবা অনেক ভালো মানুষ, তোমার কারণে সে মারা গেছে। তখন তার মা বলে, আমি মিথ্যা বলছি না, আমি তোমাদের ফেলে যেতেও চাইনি, ভেবেছিলাম বাড়ি থেকে পালিয়ে পরবর্তীতে পুলিশ প্রোটেকশন দিয়ে তোমাদের আমার কাছে নিয়ে আসবো, কিন্তু যখন আমি তোমাদের আনতে চাই জানতে পারি তোমার বাবা তোমাদের বিষ খাইয়েছে। কথা শুনে আমি সেন্সলেস হয়ে যাই। বেশ কিছুদিন পর জ্ঞান ফিরলে আমি খবর পাই তুমি বেঁচে আছো। আমি তখন তোমার সাথে অনাথ আশ্রমে দেখা করতে গেলে আমার সাথে তানিয়ার দেখা হয়। সে বলে, তুমি আমার নাম শুনলেই ভয় পাচ্ছ, তাই তার কথা মতো আমি আড়াল থেকে তোমাকে দেখি। প্রতি মাসে আমি তোমার জন্য তানিয়ার কাছে টাকা পাঠাতাম। এরপর তুমি বড় হলে তোমাকে এলাকায় আনার ব্যবস্থাও আমিই করেছি, যাতে তুমি সবসময় আমার চোখের সামনে থাকো। তুমি যে বাড়িতে থাকছো সেটাও আমার বাড়ি। তুমি আমাকে ঘৃণা করলেও আমি কখনোই তোমার থেকে দূরে সরে যাইনি।
শুধু সামনে আসতে ভয় পেতাম যে তুমি কেমন রিয়্যাক্ট করবে সেটা ভেবে। মায়ের কথাগুলো শুনে চিরাও নিজের ভুল বুঝতে পারে, ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরই মাঝে মিত্রা সুযোগ বুঝে সেখান থেকে পালাতে গেলে চিরাও তাকে ধরে ফেলে আর বলে, তোমাকে কোনোভাবেই ছাড়া যাবে না, তোমাকে ছেড়ে দিলে তোমার দিদি আমাকে ছাড়বে না। ঠিক সেই মুহূর্তে চিত্রা এসে মিত্রাকে বাঁচিয়ে নেয়। সে চিরাওকে বলে, মানছি তোমার ছোটবেলাটা ভালো ছিল না, তাই বলে কি বড় হওয়ার পরও তোমার মনে প্রশ্ন জাগেনি যে দোষটা তোমার বাবারও হতে পারে? অন্তত একটা বার সত্যিটা জানার চেষ্টা তো করতে পারতে, তাহলে তো এতগুলো মানুষকে অকারণে মারতে হতো না। তোমার বোঝা উচিত ছিল গাছ আর মানুষ এক হয় না, তাই সবসময় তারা চাইলেও সংসার আঁকড়ে ধরে বসে থাকতে পারে না। চিরাও তখন তার কিছুই বলে না। এরই মাঝে পুলিশ টিম এসে তাকে ধরে নিয়ে যায়। চিরাও তার মাকে চিৎকার করে বলে, মা আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু তার মা কোনো রিয়্যাক্ট করে না। বুকে পাথর চাপা দিয়ে সে নিজের ছেলের মৃত্যুর দিকে ঠেলে দেয়, কারণ সে জানতো তার ছেলে এখন আর স্বাভাবিক নেই, সে সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফাইনালি এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়। এই কেসের সাকসেসের জন্য চিত্রার প্রমোশনের জন্য রেফার করে ধীরাজ। সেটা শুনে চিত্রা ভীষণ খুশি হয়। এরই মাঝে রাহুল এসে তাকে টিফিন বক্সটা এগিয়ে দিতে আসে, যেটা সে গাড়িতে ভুলে রেখে এসেছিল। সেখান থেকে যাওয়ার সময় রাহুলের কাছে কারো কল আসে। লোকটা রাহুলকে বলে, তোমার বউয়ের তো শুনলাম প্রমোশন হচ্ছে, এখন তো কাজ করতে একটু ঝামেলা হয়ে যাবে। তখন রাহুল তাকে বলে, আপনি একদম টেনশন করবেন না, প্রমোশন হলেও বউটা তো আমারই থাকবে। আর চিত্রা আমার কথায় ওঠে আর বসে, আমি সবকিছু ঠিক ম্যানেজ করে নেব। এসব কথা বলতে বলতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু রাহুল কার সাথে এবং কোন বিষয়ে কথা বলছিল, আর এসব কথার পেছনেই বা রহস্য কী, এই প্রশ্নগুলো সামনে রেখেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের গল্পে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে পরকীয়ার খারাপ দিকগুলো। একটা মানুষ নিজের পরিবার, নিজের সন্তানকে ফেলে চলে গেলে সে সন্তানের উপর কতটা খারাপ প্রভাব পড়ে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আজকের গল্পে। তবে শেষে যেহেতু কিছু রহস্য থেকে গেছে, তার মানে আমরা খুব দ্রুতই এই সিরিজের পরবর্তী সিজন পেতে চলেছি। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের সিজন রিলিজ হওয়া মাত্রই সেটার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্য গল্পগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।